প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। প্রিয় দর্শক, শোকের মাস আগস্ট শুরু হয়েছে। 1975-এর এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 71-এর সেই 15ই আগস্টে ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত তার পরিবারের সব সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, শোক জানাচ্ছি। শোকের মাস আগস্টের এই প্রহরে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো অনুষ্ঠানের রীতি অনুযায়ী সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, আগস্ট এলেই শঙ্কিত হই। বিদ্যুৎ কেন্দ্রে নাশকতায় সর্বোচ্চ 14 বছর জেল, মন্ত্রিসভায় 5টি আইন অনুমোদন। বাংলাদেশ প্রতিদিন, সেনা মোতায়েন ও সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব। মানব জমিন, ইসিকে ইমেজ ফেরানোর তাগিদ। আমাদের সময়, পৈশাচিক বিভৎসতা, খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের পর তানহাকে গলা টিপে হত্যা। সকালের খবর, রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প ইউনেস্কো উদ্যোগ প্রশমন করেই চলবে, তৌফিক ইলাহি। ইউনেস্কোর উদ্যোগ প্রশমন করেই কাজ চলবে। জয় জয় দিন, বিতর্ক পিছু ছাড়ছে না আওয়ামী লীগের নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড। দৈনিক ইনকিলাব, নির্বাচন ইস্যুর সংলাপে ইসিকে সুশীল সমাজের পরামর্শ, সহায়ক সরকার, সেনা আবশ্যক। ভোরের কাগজ, আর কখনো দেখতে পাবেন না সিদ্দিকুর। দৈনিক দিনকাল, পোশাক খাতে রফতানি প্রবৃদ্ধি 15 বছরের মধ্যে সর্বনিম্ন। বণিক বার্তা, 70,000 কোটি টাকা ঋণ পুনঃতফসিল 5 বছরে। দৈনিক সংগ্রাম, সমন্বয়ের বদলে 26 সেবা সংস্থার ঠেলাঠেলিতে রাজধানীবাসীর জেরবার। দৈনিক করতোয়া, পারস্পরিক অবিশ্বাসে বিপর্যস্ত জঙ্গিরা, অন্তকলহে 5 খুন, এখন দল গোছাতে মনোযোগ। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ম্যান ফাউন্ড ইনসাইড এক্সপোর্ট কন্টেনার অ্যাট চিটাগং পোর্ট। নিউ নেশন, বেসিক্যালি 4-year-old girl raped and killed, rapist a jailbird. The Asian Age, impact of Asian Age report, appellate body divided over work order. সংবাদপত্রের শিরোনামগুলো দেখে নিলাম, কিন্তু আমরা যেমন বলছিলাম শোকের মাস আগস্ট শুরু হয়েছে। আমরা শ্রদ্ধা জানিয়েছি জাতির পিতা এবং তার পরিবারের সদস্যদের প্রতি। তো আমরা এই দিনটি ঘিরে যদি আলোচনা শুরু করি। হ্যাঁ, আপনি যেটি বলছিলেন শুরুতেই, যে এই মাসটি আমাদের জন্য অত্যন্ত শোকাবহ, এবং এই ঘটনাটি যেটি ঘটেছিল 1975 সালে 15 আগস্ট, সেটি ইতিহাসের বলা হয় যে জঘন্যতম হত্যাকাণ্ডের একটি। এটা পৃথিবীর নানা দেশে সামরিক অভ্যুত্থান হয়েছে, রাষ্ট্রনেতারা নিহত হয়েছেন, কোথাও কোথাও আততায়ীগুলিতে নিহত হয়েছেন। ধরুন ভারতে মহাত্মা গান্ধী নিহত হয়েছেন, কিংবা আমরা যদি কেনেডি নিহত হয়েছেন আমেরিকাতে। এরকম পৃথিবীর উন্নত দেশগুলোতে, গণতন্ত্রের দেশে অনেক ঘটনা ঘটেছে। কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটি ছিল একেবারেই একটা পৃথক, একটি অর্গানাইজড ক্রাইম, এবং এর পেছনে ছিল নানা রকমের দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত। এবং শুধু বঙ্গবন্ধু না, বঙ্গবন্ধুর পরিবার না, তার 10 বছরের একজন শিশু সন্তান এবং বঙ্গবন্ধুর আত্মীয় স্বজন পরিবারের বাইরে, তাদেরকেও খুঁজে খুঁজে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে কাজটি হয়েছে, শুধু একটি পরিবারকে হত্যা বা একজন রাষ্ট্রনায়ককে হত্যা সেই বিষয়টি না, পুরো বাংলাদেশ, আমাদের যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে জন্ম এই রাষ্ট্রটি, এবং যে পরাজিত শক্তি 1971 সালে 16 ডিসেম্বর মধ্য দিয়ে আমরা একটা বিজয়ী জাতি হিসেবে আবির্ভূত হওয়া, সেই পাকিস্তানি শক্তির আবার পুনরুত্থান, পাকিস্তানি ধ্যান ধারণার পুনরুত্থান। যে কারণে আপনার নিশ্চয়ই মনে আছে যে 1975 সালের 15 আগস্টের যখন এই কুচক্রীদের হাতে বঙ্গবন্ধু নিহত হলেন, কিছুক্ষণের জন্য বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ ঘোষণা করা হয়েছিল।
আমাদের বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধগুলো, আমাদের আকাঙ্ক্ষাগুলো, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাগুলো আস্তে আস্তে নস্যাৎ হওয়া শুরু হলো এক এক করে ধাপে ধাপে। ফলে এই চক্রান্তটি অনেকেই বলেন যে এটি একটি মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির প্রতিশোধ নিল তারা, এবং সেই দেশটি আবার মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনতে অনেক বছর সময় লেগেছে। কারণ পরবর্তী সময়ে বিভিন্ন নামে, বিভিন্ন ফর্মে এবং বিভিন্ন রাজনৈতিক লেবাসে এই পরাজিত শক্তি ক্ষমতায় ছিল, তাদের ধ্যান ধারণা, তাদের যে বিশ্বাস, সেগুলো নিয়েই এখনো যে বাংলাদেশ যে হয়তো মুক্তিযুদ্ধের দল বা বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ হয়তো এখন ক্ষমতায়, কিন্তু আওয়ামী লীগ এখনো যে মুক্তিযুদ্ধের চেতনায় পুরোপুরি দেশটিকে ফেরত আনতে পেরেছে তাও কিন্তু না। কারণ হচ্ছে এর মধ্যে অনেক বৈশ্বিক বাস্তবতা পরিবর্তন হয়ে গেছে, এর মধ্যে স্থানীয় কতগুলো ডিমান্ড তৈরি হয়ে গেছে, এবং এগুলোর কারণেই আমরা এখনো পর্যন্ত আশা করে আছি যে বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ, যেটি ৭৫-এর যে বাংলাদেশে আমরা ছিলাম, যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এই দেশটির যাত্রা শুরু হয়েছিল, এত মানুষের জীবন দেয়া, সেই চেতনায় যদি, সেই আকাঙ্ক্ষায় যদি আবার রাষ্ট্রটি ফিরে আসে, তাহলে সেটি হবে আজকে বঙ্গবন্ধুর প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা, বঙ্গবন্ধুর প্রতি আমাদের সবচেয়ে বড় নিবেদন। তার যে মৃত্যু, তার যে পরিবারের মৃত্যু, তার যে আত্মীয় স্বজনের মৃত্যু এবং তার যে জীবন দান, এটি যথার্থ আমরা শ্রদ্ধা জানাতে পারবো যদি আবার সেই জায়গাটিতে ফেরত যায়। আমি জানি এটি খুবই কঠিন কাজ। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলেন যে ইতিমধ্যে অনেকগুলো কঠিন বাস্তবতার মুখোমুখি আমরা হয়ে গেছি। যেমন ধরুন, আমি কয়েকটা উদাহরণই বলি যে আমরা যে সংবিধান নিয়ে এই রাষ্ট্রটির যাত্রা শুরু ছিল, বঙ্গবন্ধু একটা অসাধারণ নেতৃত্বে তিনি মাত্র 9 মাসের মধ্যে মুক্তিযুদ্ধ এবং অল্প কয়েক দিনের মধ্যে একটি সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিলেন। আজকে সেই সংবিধান কিন্তু সেই চেতনার মধ্যে নেই, এর মধ্যে নানা রকমের এলিমেন্টস ঢুকে গেছে যেগুলো মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক। তো সেই সাংঘর্ষিক চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো না। আমরা হয়তো একটি বাংলাদেশে আছি, সেখানে অনেকগুলো মৌলিক চাহিদার পূরণ ঘটেছে, আমাদের আকাঙ্ক্ষার অনেক হয়েছে, কাঙ্ক্ষিত বাংলাদেশের অনেকখানি পূরণ হচ্ছে। এই দেশে খাদ্য রপ্তানি মতো ঘটনা ঘটছে, এই দেশে যে ধরনের দারিদ্র্য, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি, আমাদের সামাজিক অনেক সুরক্ষা, মূল্যবোধ ইত্যাদি অনেক বেড়েছে। কিন্তু আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, অর্থাৎ বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ, তিনি যে ধরুন যদি একটু পেছনের দিকে যাই, 1947 সালে এই আগস্ট মাসে কিন্তু পাকিস্তানের জন্ম, যে পাকিস্তানের জন্য একসময় এই বঙ্গের নেতৃত্ব কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল স্বাধীন পাকিস্তানের জন্য। ভারত ভেঙে তখন 2টি রাষ্ট্র, পরবর্তী সময়ে 3টি রাষ্ট্র। কিন্তু তখনই তিনি বুঝেছিলেন যে বাঙালির জন্য একটি স্বাধীন রাষ্ট্র গড়া খুবই প্রয়োজন। এই পাকিস্তান কিন্তু সেই রাষ্ট্র না। এবং স্বপ্নভঙ্গের পরপরই আপনি খেয়াল করবেন, এর কিছুদিন পরে কিন্তু 49-এই বাংলাদেশ আওয়ামী লীগের যাত্রা শুরু, মাত্র 1-2 বছর পরেই। কারণ তিনি বুঝেছিলেন মুসলিম লীগ দিয়ে তার কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়া যাবে না। কিন্তু সেই বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ, যেটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক চিন্তার বাংলাদেশ, যেটির জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন 23 বছর পাকিস্তানি শাসনের বিরুদ্ধে। 48-এই তিনি কিন্তু জেলে গেছেন, অথচ এই পাকিস্তান কিন্তু তারা আন্দোলন করে, মুসলিম লীগের নেতা ছিলেন বঙ্গবন্ধু। সেখান থেকে দেখেন কি ঘটনা পরম্পরা যদি দেখি, আমি ওই দিকে খুব বেশি যাচ্ছি না, আমি সমসাময়িক এর মধ্যে বলি, আমরা চাইবো যে আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশে ফিরবো, সেই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। আমরা দেখেছি যে পরবর্তী 75-এর পরবর্তী আপনি যেমন বলছিলেন আসলে পরাজিত শক্তির হাতেই না হলে দেখেন রেডিও পাকিস্তানের সাথে মিলিয়ে বাংলাদেশ বেতার পরিবর্তন হয়ে গেল রেডিও বাংলাদেশ। আমাদের জয় বাংলা ধ্বনি হয়ে গেল, মুছে গেল, পাকিস্তান জিন্দাবাদের মতো আমাদের এখানে হয়ে গেল বাংলাদেশ জিন্দাবাদ। আমরা আবার ওই চিন্তায়, ওই চেতনায় সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা মুছে ফেলা হলো, সমাজতন্ত্রের আদর্শের প্রভাব। তারপরে আমরা আবার সেই খুনিদের বিচার এদেশে হতে দেখেছি এবং তা কার্যকর হতে দেখেছি। কিন্তু একটি বিষয়, খুনিদের বিচার দেশের বাইরে যারা পালিয়ে আছে তাদেরকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার একটি বিষয় রয়ে গেছে। এটি আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই পালিয়ে আছে, কেউ কোথায় আছে কারো কোনো ট্রেসও করা যাচ্ছে না।
আজকে তো এই দায়িত্বটি আওয়ামী লীগের কাঁধে সবচেয়ে বেশি। এই কারণেই আওয়ামী লীগ এই বিচারটি করেছে। আমি একটু যদি আমরা বলি যে এটা এইভাবে, যে ধরুন বিচারের প্রক্রিয়াটি ইচ্ছা করলে আমরা এই বাংলাদেশে বহু বিচার দেখেছি। আমরা কর্নেল তাহেরের হত্যার বিচার দেখেছি, আমরা জিয়া রহমানের হত্যাকাণ্ডের বিচার দেখেছি, কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারটির ইউনিক দিক এটি, একেবারেই স্বাভাবিক আদালতে সমস্ত আদালত অ্যাডজাস্ট করে, স্পেশাল কোর্ট থেকে শুরু করে তারপরে আপনার হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন, এই সমস্ত ধাপ, মানে আইন অঙ্গনের সমস্ত ধাপ পেরিয়ে তারপরে এই জায়গাতে গিয়ে বিচারটি সম্পন্ন হয়েছে। কিন্তু বিচারটি সম্পন্ন হয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের এই নেপথ্যের ষড়যন্ত্র এবং এর সঙ্গে যে দেশি বিদেশি চক্র জড়িত, এই দিকটি কিন্তু এই বিচারে উন্মোচিত হয়নি। সেটি গুরুত্বপূর্ণ একটি দিক। হয়তো ভবিষ্যতে আমি আশা করব যে কোনো গবেষক এর উপর গবেষণা করবেন। ইদানিং কিছু কিছু গবেষণা হচ্ছে, একেবারে হচ্ছে না তা না। বিশেষ করে আমেরিকান ডকুমেন্টস গুলো যখন 25 বছর ক্লাসিফাইড ছিল 75-এর পরে, সেগুলো ডিক্লাসিফাইড হওয়ার পরে এখন অনেক তথ্য বেরিয়ে আসছে। তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত বুস্টারের বাসায় কি কি বৈঠক হয়েছে, কারা কারা বৈঠক করেছে, বা আমেরিকান সাপোর্ট গুলো কোন দিকে ছিল, বা বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে যে ষড়যন্ত্রগুলো হচ্ছিল, সেগুলো নানা রকমের ঘটনাবলী ইদানিং অনেক গবেষক আছেন। এর মধ্যে অ্যান্থনি ম্যাসকার্নাস তো খুবই বিখ্যাত, তার গবেষণা আছে। বিজেট খসরু আছেন একজন, তিনিও অনেকগুলো গবেষণা আছেন, এবং আন্তর্জাতিক অনেক লেখালেখিতে, দেশীয় অনেক গবেষণায় কিছু কিছু উঠে আসছে। কিন্তু প্রকৃত চিত্রটি উঠে আনার জন্য যে ধরনের সন্নিবেশিত গবেষণা দরকার, সেটি কিন্তু এখনো হয়নি। তা আমি আশা করব হয়তো ভবিষ্যতে কোনো না কোনো লেখক হয়তো সেটি করবেন। অনেকেই বলেন যে ইতিহাসকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হলে একটু দূর থেকে তাকাতে হয়, একটু নির্দিষ্ট সময়ের পরে গিয়ে সেটি করতে হয়। সেই সময়টা হয়তো বাংলাদেশে এখনো আসেনি। তবে ইতিহাসের অনেক ঘটনা, এমনকি খুব উন্নত দেশেও সেইগুলো অনুদ্ঘাটিত থেকে গেছে। আবার সেই জন এফ কেনেডির কথা যদি বলি, কেনেডিকে কারা হত্যা করেছে, বাড়ির পিছনে কি চক্রান্তটি ছিল, সেটি কিন্তু এখনো পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। নানা রকম বিশ্লেষণ আছে, কিন্তু সত্যিকারের একটি অনুসন্ধিৎসু কিন্তু হয়নি, অনুসন্ধান কিন্তু হয়নি। সেই অনুসন্ধানটি বাংলাদেশে জরুরি। এই কারণেই আমরা যদি এই রাজনীতিটা পরিহার করতে চাই, বিশেষ করে এই যে হত্যা, এবং বাংলাদেশ শুধু এই হত্যা না, এমনকি আমি মনে করি যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে, জিয়া রহমান হত্যাকাণ্ডের একটা সঠিক অনুসন্ধান হওয়া দরকার। দুর্ভাগ্যক্রমে জিয়া কুর একটি মার্শাল ল হয়েছে, এবং সেটি সামরিক আদালতে। কিন্তু স্বাভাবিক আদালতে এই হত্যাকাণ্ডের পিছনে কি কারণগুলো ছিল বা কারা কারা জড়িত ছিলেন, এর পেছনে দেশীয় আন্তর্জাতিক, সেটিও হয়নি। এমনকি জেনারেল মঞ্জুর, সেই হত্যাকাণ্ড নিয়েও কেউ এই মামলাটি, ওনার ভাই একবার ব্যারিস্টার আবুল মঞ্জুর, তিনি একটা মামলা করেছিলেন, কিন্তু সেই মামলাটিও কোনো সুনির্দিষ্ট পরিণতি হয়নি। তো এই জিনিসগুলো আমাদের ইতিহাসের এই কালো অধ্যায়গুলো, আরেকটি বড় কালো অধ্যায় রয়ে গেছে, সেটা হচ্ছে জেলখানায় যে চার নেতা, জাতীয় চার নেতা হত্যাকাণ্ড। এটি পৃথিবীর আরেকটি জঘন্যতম হত্যাকাণ্ডের একটি। জেলকে বলা হয় সবচেয়ে সেফেস্ট প্লেস, এটি একটি সুরক্ষিত এলাকা। সেই জেলখানার ভিতরে ঢুকে দেশের 4 জন শ্রেষ্ঠ সন্তান, তাজউদ্দিন, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, এদের মতো নেতাদেরকে আমরা মানে হারালাম। মানে এটা বোঝা যাচ্ছে যে এই হত্যাকাণ্ডগুলো ছিল সবই, আপনি খেয়াল করবেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে একেবারে এর পরবর্তী সময়ে আরো বিভিন্ন সময়ে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, জিয়া রহমান, জেনারেল 7ই নভেম্বরের ঘটনা, যে সমস্ত জড়িতরা নিহত হলেন, খালেদ মোশাররফ থেকে শুরু করে অন্যান্যরা, জেনারেল মঞ্জুর, কিংবা জাতীয় চার নেতা, এগুলোর সবগুলোর একটা কমন একটা ফ্রেমে আপনি পুরো জিনিসটাকে নিতে পারেন। সেটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধটাই ছিল টার্গেট। এটাকেই মানে আপরুট করা, সমূলে উৎপাটন করা। যারা যারা মারা গেছে প্রত্যেকে কিন্তু মুক্তিযোদ্ধা, প্রত্যেকেই মুক্তিযুদ্ধের মূল চেতনাধারী, এবং যারা মুক্তিযুদ্ধের চেতনার জন্য, মুক্তিযুদ্ধের জন্য কাজ করছেন তারা। ফ্রন্ট নানা রকম হয়েছে অনেকের, কিন্তু মূল জায়গাটা ছিল ওটা। এবং পরবর্তী সময়ে তারাই দেশ শাসন করেছে, যারা কিন্তু এই বাংলাদেশের
অস্তিত্বে যারা বিশ্বাস করেননি, বা বাংলাদেশের যে দীর্ঘ একটি স্ট্রাগলের মধ্য দিয়ে এই রাষ্ট্রের জন্ম, সে স্ট্রাগলটিতে তারা ইনভলভ ছিলেন না। যেমন জালাল এরশাদ, তিনি তো পাকিস্তান ফেরত একজন কর্মকর্তা, তিনি 9 বছর এই দেশকে শাসন করেছেন, এটা তো হওয়ার কথা ছিল না। কিংবা তারও আগে আরো জিয়া রহমান মুক্তিযুদ্ধ হলেও কিন্তু তার চারপাশে ছিলেন সবাই কিন্তু স্বাধীনতা বিরোধী। তিনি শাহজাহাজের মতো লোককে প্রধানমন্ত্রী করেছেন, মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনকে যারা রাজাকার তাদেরকে মন্ত্রী করেছেন। এমনকি যদি পরবর্তী সময়েও আসেন, বেগম খালেদা জিয়ার আমলে যুদ্ধ অপরাধীরাও মন্ত্রী হয়েছে, যারা স্বাধীনতা একেবারে বিরোধিতা করেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, এই বাঙালি নিধন যজ্ঞে জড়িত ছিলেন, এমন লোকজন মন্ত্রী বাংলাদেশে। এবং সেটা কবে? এই 2006 সাল পর্যন্ত। আমাদের কি দুর্ভাগ্য দেখেন, মানে 10 বছর আগেও এই ধরনের ঘটনা ছিল। তো সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি এবং আশা করি যে আমরা আসলে সত্যিকারের আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশের দিকেই যাত্রা আমাদের চলবে। আমরা একদম সময় শেষ দিকে আমরা একটি শিরোনাম যদি সংক্ষেপে আলোচনা করি। আজ নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী সুশীল সমাজের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ ছিল, তারা না ভোটের বিধানটি রাখতে বলেছেন, পরামর্শ না ভোট চেয়েছেন। সুশীল সমাজ তো বাংলাদেশে আসলে সেই অর্থে মানে খুবই শক্তিশালী সিভিল ক্লাস নেই। অনেকেই বলেন এটা, আমাদের ক্লাসও খুব ডিভাইডেড ক্লাস, সমাজের সব পেশার মানুষ যেরকম ক্লোজ এটিও। তো তারা যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো নিয়েই হয়তো নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যাবে সেই প্রত্যাশা করছে। অনেক ধন্যবাদ মিস্টার শ্যামল দত্ত আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের এই নিয়মিত আয়োজনের সঙ্গেও থাকবেন আশা করি। ভালো থাকবেন সবাই। আজকের মতো আয়োজনটি এখানেই শেষ করছি। শুভরাত্রি।